Hello, my dear viewers and subscribers. Welcome you once again to my class. And this particular session is going to be for the discussion of pronoun. And of course, this discussion, I'm not sure, should belong to which category, means to the category of spoken English classes or the grammar classes. In fact, both the classes or both types of classes are interrelated. So I don't want to put it in any particular category. You may take it as you wish. আজকের এই ক্লাসটা যেটা প্রোনাউনের আলোচনায় আমি থাকবো, সেখানে প্রথমত একটু যদি আমরা দেখে নিই প্রোনাউন টাইপস অ্যান্ড সিনট্যাকটিক্যাল ইউসেজ। তো এই দুটো যে আমি ফ্রেজ ইউজ করেছি বা বলা ভালো পুরো যে আমাদের আজকের টপিক হেডিংটা আমি ইউজ করেছি, সেটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। কারণ ইনফ্যাক্ট প্রোনাউন নিয়ে আমাদের যদি একটা পরিষ্কার ধ্যান ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা যে কাজটা শুরু করেছি স্পোকেন ইংলিশতে কথা বলার ক্ষেত্রে ফ্রেজিং কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে আলোচনা হচ্ছিল আগের যে পর্বে, সেই আলোচনার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অসুবিধার জায়গা থেকে যাবে। সো সেই লুফহোলটা যাতে না থেকে যায়, বিশেষ করে নাউন ফ্রেজ তৈরির ক্ষেত্রে যাতে কোনো ত্রুটি বা কোনো বিচ্যুতি না থেকে যায়, সেই কারণেই আজকের এই আলোচনাটা অত্যন্ত জরুরি এবং সবাই খুব মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত এবং আশা করি আপনাদের উপকার হবে। তো প্রোনাউনের আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট কথা আমি স্মরণ করিয়ে দিতে চাইব যে আমরা এর আগের দিন যেটা আমাদের স্পোকেন ইংলিশের ক্লাস ছিল ফ্রেজিংয়ের উপরে, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের ইংরেজিতে যে সিনট্যাক্স আমরা ব্যবহার করি, সেই সিনট্যাক্সের ক্ষেত্রে আমরা মেন চারটে পার্ট পাই: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড অ্যাডভার্বিয়ালস বা আদার্স। তো এই সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটায় যারা বা যে এলিমেন্টগুলো ব্যবহার করি আমরা, যাদেরকে ব্যবহার হতে আমরা দেখি, তো তারা হলো নাউন এবং প্রোনাউন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইন হায়ার গ্রামার, ফ্র্যাঙ্কলি কেন, এটা অবশ্যই ইটস আ ফ্যাক্ট যে হায়ার গ্রামারে প্রোনাউনের আলাদা কোনো ক্যাটেগরি হয় না। যারা গ্রামার নিয়ে একটু আপার লেভেলে পড়াশুনো করেছেন বা করেন, তারা জানেন ভালো করে নাউন এবং প্রোনাউনকে আমরা একটাই ক্যাটেগরিতে রাখি, সেটা হচ্ছে নাউন ক্যাটেগরি। কারণ এদের ইউসেজটা অলমোস্ট একই জায়গায় হয় এবং প্রয়োগের দিক থেকেও ব্যাপারটা তাই। তো সেক্ষেত্রে আমরা প্রোনাউনের আলোচনা যদি মোটামুটি ঠিকঠাক শিখে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট তৈরির জায়গাটা খুব একটা আমরা সমস্যা পড়বো না। শুধু তাই নয়, সাবজেক্ট অবজেক্টের সঙ্গে সঙ্গে আদার্স পার্ট যেটা রয়েছে অর্থাৎ অ্যাডভার্বিয়ালস, সেখানেও আমাদের একটা বড়সড় হেল্প হবে। তো এতগুলো কথা এই কারণেই বলছি যে প্রোনাউন সংখ্যায় কম হতে পারে, অর্থাৎ নাউনের যেরকম সংখ্যাটা অসংখ্য একটা ব্যাপার থাকে, বিশাল বড় একটা নাম্বার বা প্রচুর পরিমাণ আমরা নাউন পাই, ভাবসও আমরা পাই অনেক কিছু, কিন্তু প্রোনাউনের লিস্ট বা তাদের নাম্বারগুলো খুব সীমাবদ্ধ। তো সেক্ষেত্রে আমাদের প্রোনাউনের আলোচনা যদি আমরা ঠিকঠাকভাবে বুঝে নিতে পারি বা আমাদের মধ্যে পরিষ্কার হয়ে যায় ধারণাটা, তাহলে কিন্তু প্রোনাউন সংক্রান্ত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো। তো আমরা শুরু করি আজকে আলোচনা। তো আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন এই ব্যাপারটা সম্পর্কে একদম বেসিক কনসেপ্টটা প্রথমে পরিষ্কার করে নিলে পরের দিকটায় সুবিধা হবে। প্রোনাউন ইজ নাথিং বাট নাউন সাবস্টিটিউট। প্রোনাউন হলো নাউনের বিকল্প। অ্যাকচুয়ালি বিকল্প ব্যাপারটা আমরা সবাই জানি, যখন একটার কাজ বা একজনের কাজ অন্য কেউ করে দেয় বা করে দিতে পারে, দেওয়ার সামর্থ্য থাকে, তখন দ্বিতীয়টাকে আমরা বলি প্রথমটার বিকল্প, বা আমরা প্রথমটাকে দ্বিতীয়টার সাপেক্ষে যদি ভাবি, তখন প্রথমটা হয়ে যাবে দ্বিতীয়টার বিকল্প। যেমন চিনি স্যাকরিন বা চিনি গুড়, যদিও গুড়ের স্বাদটা একটু আলাদা। দেখা গেল বাড়িতে একদিন পায়েস করা হবে, এরকম একটা ভাবনা চিন্তা করা হয়েছে। পায়েস করতে গিয়ে দেখা গেল চিনি শেষ হয়ে গেছে। তো তাৎক্ষণিক দোকানও বন্ধ যদি দেখে নেওয়া যায়, তাহলে আমরা ধরে নিতে পারি পায়েস কি বন্ধ থাকবে? না, পায়েসের ব্যাপারটা বন্ধ থাকবে না। ডেফিনেটলি পায়েস হবে হয়তো বাড়িতে যদি গুড় থাকে। তাহলে ওই যে মিষ্টতা আনার কাজটা, সেটা চিনির বদলে এখানে গুড় করে দিল। তাহলে আমরা গুড়কে বলতে পারি চিনির সাবস্টিটিউট। সিমিলার দেখালো একজন কোনো মানুষ একটা কোনো কাজ নিয়ে বসছিল, হয়তো কোনো পেন্টিংয়ের কাজ বা কোনো কালারিংয়ের কাজ, কি কোনো একটা ঘরের কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। তো সেখানে ওই মানুষটি ওই দিন কোনো কারণে অ্যাবসেন্ট, অসুস্থতার কারণে হোক, কোনো অসুবিধার কারণে হোক আসতে পারেনি। তার জায়গায় আরেকজন লোক কাজ করতে এসেছেন এবং তিনি ওর কাজটা কিন্তু করে দিলেন। তাহলে আমরা কি ধরবো, বা করতে পারেন, তার ক্ষমতা রয়েছে, তাহলে আমরা দ্বিতীয় মানুষটাকে বলবো প্রথম মানুষটা সাবস্টিটিউট। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে নাউন সাবস্টিটিউট মানে হচ্ছে
নাউনের পরিবর্তে যে কাজ করতে পারে। ইনফ্যাক্ট নাউনের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেল পরে একটা ক্লাসে আলোচনা করব। নাউন কাজ করতে পারে মূলত দুভাবে, এবং সেই দুটো কাজে আমরা বেশি করে আলোচনা করব এবং ব্যবহার করব আমরা আমাদের বাক্য তৈরির ক্ষেত্রে, সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে। এছাড়াও নাউনের আরও 2-3টে কাজ রয়েছে, সেগুলো আমরা পরে পরে আলোচনা করে নেব। এইটুকু আমরা মাথায় রাখবো, নাউন একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় মূলত কাজ করে, প্রোনাউনও তাই করে, প্রোনাউনও তাই কাজ করে। তাহলে নাউনের যে কাজ বা যে কাজ সেগুলো প্রোনাউন সমান দক্ষতায় বা সমানভাবে করে দিতে পারে বলে আমরা প্রোনাউনকে বলছি নাউন সাবস্টিটিউট, নাউনের বিকল্প। তো অনেকে আমরা বাংলা এইভাবে বলি যে পার্ট অফ স্পিচ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। কিচ্ছু বললে 100% কারেক্ট কথা। ইনফ্যাক্ট প্রোনাউন আমরা ব্যবহার করলে নাউনের রিপিটেশনের হাত থেকে আমরা বেঁচে যাই এবং অনেকটা বাক্যকে আমরা ছোট করে দিতে পারি। আমি যদি বলি এরকম, দ্য কনস্ট্রাকশন লেবারার্স আর ওয়ার্কিং ইন দ্য ক্যাম্পাস, দ্য construction laborers are just building the walls, the construction laborers are now taking the rest. এই বারবার দ্য কনস্ট্রাকশন লেবারার্স কথাটা ব্যবহার না করে প্রথমটা ব্যবহার করে দিতে পারি, দ্য কনস্ট্রাকশন লেবারার্স আর দেয়ার ইন দ্য ক্যাম্পাস, দে আর মেকিং দ্য ওয়ালস, নাও দে আর রেস্টিং। তো বাক্যটা শুনতেও ভালো হয়, মনোটনি থাকে না, ইল সাউন্ডিং ব্যাপারটা থাকে না। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি কি না আমাদের ক্ষেত্রে বাক্যটাও ছোট করে দিতে পারছি আমরা। তো এই সুবিধাটা আমাদের প্রোনাউন দেয়। তো প্রোনাউনের আলোচনার ক্ষেত্রে আমরা দুভাবে আলোচনাটা করব। অ্যাকচুয়ালি প্রথমে আমরা টাইপগুলো দেখে নেব, বুঝে নেব, তারপরে কিন্তু সিনট্যাকটিক্যাল কিছু ফাংশনের দিকে আমি যাব এবং স্পেসিফিক্যালি কোন জায়গাটাকে গুরুত্ব দিতে হবে, এমফাসাইজ করতে হবে, সেইটা আমি আলোচনা করব। তাহলে আমরা যদি প্রথমে দেখে নিই যে টাইপসগুলো কী কী রয়েছে, আমরা এখানে একটা আমি কলাম বা লিস্ট করেছি টাইপস অফ প্রোনাউন। 1 থেকে 8 পর্যন্ত আমি লিখেছি। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, আর শেষেরটা হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন, অথবা তাকে আরেকটা নামেও আমরা ডাকছি এমফ্যাটিক প্রোনাউন। তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি। এবং পার্সোনাল প্রোনাউন এইটা আমাদের খুব বেশি করে কাজে লাগে। ইউজুয়ালি পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনো ব্যক্তিকে বোঝায় বা কখনো কখনো বস্তুকেও বোঝাতে পারে, বস্তুকেও বোঝাতে পারে পার্সোনাল প্রোনাউন। ইট যেমন আসবো। তো যাই হোক, এখানে যে লিস্টটা আমি করেছি আই, উই, ইউ, তারপরে মি আমি ঢুকিয়ে দিয়েছি। এটা একটু কনফিউজিং মনে হতে পারে, ব্যাপারটা কিছুই নয়, আমি এটাকে পরে অন্যভাবে দেখাবো। অ্যাকচুয়ালি ব্যক্তিবাচক যে সমস্ত প্রোনাউনগুলো পাই, আমি যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কোনগুলো দেখে নিই, আই, উই, ইউ, হি, শি, দে, ইট। এই লিস্টটা কমপ্লিট করলে তাই দাঁড়াতো, জায়গার শর্টের জন্য আমি ডট ডট দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি। ঠিক অবজেক্ট জায়গা আমি যদি চলে যাই, আই থেকে মি পাবো, উই থেকে আস পাবো, ইউ থেকে ইউ, হি থেকে হিম, ওকে, আমরা সি থেকে পাচ্ছি হার, এবং একই সঙ্গে আমরা এই পাশ চলে আসবো দে থেকে দেম, ইট থেকে ইট। তো এই যে বিষয়গুলো আমরা পাবো, এর সঙ্গে কিন্তু পাবো পজেসিভ ফর্ম। তো পজেসিভ ফর্মটা আমরা কিন্তু আলোচনা করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে পজেসিভ যে ফর্মটা সেটা পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে পজেসিভ প্রোনাউন অনেক সময় গুলিয়ে যাবে। তো সেইটাকে আমরা আলাদা করে একটু পরে আলোচনা করে নেব। তাহলে আমরা এই ধরনের যে জিনিসগুলো পেলাম, এবং ইটও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ব্যক্তির ক্ষেত্রে বসাই আর কি। তো যদি বলি ইট ওয়াজ রাম হু কেম হিয়ার ইয়েস্টারডে, রামই গতকাল এখানে এসেছিল। তো এই যে ইট ব্যবহার করলাম, এখানে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করছি, মিনস দ্য পার্সন ওয়াজ রাম হু কেম হিয়ার ইয়েস্টারডে। তো ইট অনেক সময় ব্যক্তিকে রিপ্লেস করতে, ব্যক্তি যে নাউন সেটাকে রিপ্লেস করতে আমরা বসাই। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো একটা নাউনকে রিপ্লেস করে আমরা প্রোনাউন ইউজ করি, তাকে আমরা ব্রড সেন্সে অ্যান্টিসিডেন্ট বলতে পারি। কারণকে যখন আগের নাউনটা যে রিপ্লেসড হচ্ছে, আমি প্রথমে বললাম রাম ইজ এ গুড বয়, পরের ক্ষেত্রে বলছি হি ইজ ফ্রম রাঘবগঞ্জ। তো হি এই প্রোনাউনটাকে আমি ইউজ করলাম রামকে রিপ্লেস করার জন্য। তাহলে রাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট করা মানে এই কথার মানেটা হচ্ছে পূর্বগ, যে পূর্বে গমন করে, আগে আগে যায়। তাহলে এই অ্যান্টিসিডেন্টের ব্রড সেন্সে আমি বলছি। অ্যান্টিসিডেন্ট অ্যাকচুয়ালি এই টার্মটা স্ট্রিক্টলি ব্যবহৃত হয় রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। ব্রড সেন্সে আমরা যখন কোনো একটা প্রিসিডিং সেন্টেন্সের
নাউনের পরিবর্তে সাকসিডিং সেন্টেন্সে একটা প্রোনাউন ব্যবহার করছি, তাহলে প্রিসিডিং সেন্টেন্সে যে নাউনটা ছিল, যেটা দ্বিতীয় ক্ষেত্রে এসে রিপ্লেসড হলো, সে রিপ্লেসড হয়ে যাওয়া নাউনটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলতেও পারি ইন দ্য ব্রড সেন্স। ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট, পূর্বগ, ওয়ান হু প্রিসিডস, যে আগে আগে যায়, পূর্বে গমন করে যে। তো যাই হোক, আমরা পার্সোনাল প্রোনাউনগুলো জেনে নিলাম, সাবজেক্ট ফর্মে, অবজেক্ট ফর্মে, ঠিক আছে, পজিটিভ ফর্মে, সেগুলো আমরা পরে আলোচনায় ঢুকবো, আমরা পরে আলোচনায় আসবো, কারণ এই মুহূর্তে এই আলোচনাটা আমাকে স্ট্রিক্টলি এইদিকে করে নিতে হবে। ওকে, তো ডেমনস্ট্রেটিভ, তাহলে কোনো কিছুকে ডেমনস্ট্রেট করতে বোঝানো হচ্ছে। এখানে ডেমনস্ট্রেট করা মানে যদিও আমরা বুঝি সবিস্তারে বলা বা কোনো কিছু উদাহরণ সহযোগে তুলে ধরা, এখানে ডেমনস্ট্রেট করা মানে স্পেসিফিক্যালি কাউকে মেনশন করা, স্পেসিফিক্যালি, বা মানে স্পেসিফিক্যালি বলতে কোনো একটা বিশেষ কোনো জিনিসকে আমরা মেনশন করছি, কোনো জিনিসকে বা কোনো জিনিসগুলোকে। দিস মার্কার পেন, আমি স্পেসিফিক্যালি এটাই বলছি। দ্যাট হেলমেট, ওই হেলমেটটা, স্পেসিফিক্যালি বলছি। তো এই যে দোজ পেন্স দ্যাট আর লাইং দেয়ার অন দ্য টেবল, তো এই যে কথাগুলো বলছি, দিস, দোজ, দ্যাট, দোজ, এই সিঙ্গুলার, দিস, দ্যাট, প্লুরালে দোজ, ওকে, দিস, এই কথাগুলো আমরা ব্যবহার করছি। তো এইগুলোকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো ডেমনস্ট্রেট করতে বসে। ওকে, তো এক্ষেত্রে মনে হতে পারে যে এটা স্যার তো অ্যাডজেক্টিভ মতো কাজ করলো, তাই না? অ্যাকচুয়ালি এটা আমরা দিস পেন বলছি, এটা না বলে আমি বলতে পারি, সাপোজ আমি বলছি দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন, বলতেই পারি তো। বা আমি বললাম আই ওয়ান্ট দ্যাট পেন, দিস ওয়ান ইজ নট ওয়ার্কিং, বা দিস ইজ নট ওয়ার্কিং। তো এই যে শুধু দিস বসালাম, এটা এখানে কিন্তু আমরা প্রয়োগ করলাম প্রোনাউন হিসাবে, এটাকে এখানে আমরা প্রোনাউন হিসাবে ইউজ করলাম। আগে যখন ছিল দিস পেন, তখন কিন্তু দেখা যাচ্ছে পেনের যেন কোয়ালিফায়ার হিসাবে বসে যাচ্ছিল, তাকে যেন মানে ওই অ্যাডজেক্টিভ মতো ফাংশন করছিল। তো সেক্ষেত্রে কনফিউশনটা তৈরি হতে পারে। কিন্তু আমি যখন দিসকে আলাদা করে বলছি, ওকে, দ্যাট ইজ এ নাইস ড্রেস, ঠিক আছে, দোজ আর দ্য বয়েজ হু আর বা হু ওয়ার প্লেয়িং ক্রিকেট ইয়েস্টারডে, ওই ছেলেগুলো গতকাল ক্রিকেট খেলছিল, দোজ আর দ্য বয়েজ। তো এই ধরনের বাক্য আমরা হামেশা ব্যবহার করি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে পার্সোনাল প্রোনাউনকে পেরিয়ে আমরা ডেমনস্ট্রেটিভের জায়গাটা বুঝে নিলাম। এবং ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যখন নাউন ফ্রেজ আলোচনা করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম কিন্তু যে নাউন ফ্রেজের ক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করি নাউনের প্রিসিডিং এলিমেন্ট হিসাবে। এবং সেক্ষেত্রে ওই যে জিনিসটা এসেছিল সেটা ডিটারমাইনার ক্যাটেগরিতে এসেছিল, তাই না? ডিটারমাইনারের আর্টিকেল ছিল, পজিটিভ ছিল, ডেমনস্ট্রেটিভ ছিল, তাই তো? তো সেই ব্যবহার আর এই প্রয়োগ যেটা আমি জাস্ট আলোচনা করলাম, এক্সক্লুসিভলি যখন আমরা ডেমনস্ট্রেটিভ শব্দগুলোকে আলাদা করে আলোচনা করছি, এটা আলাদা একটা ক্যাটেগরি, আলাদা একটা সেগমেন্ট, ঠিক আছে? তো আমরা এটা দেখে নিলাম। তাহলে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে গেল। এবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অ্যাকচুয়ালি রিলেটিভ কথাটা আমাদের বোঝাচ্ছে কোনো কিছু রিলেট করা, রিলেট করা অর্থাৎ রিলেশন মিন করছে কোনো কিছু বা ডিনোট করছে। কিসের রিলেশন? তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। তবে আমার পার্সোনালি একটা জিনিস মনে হয়েছে যে আমরা রিলেটিভ প্রোনাউনকে যেখানে ব্যবহার করি, সে প্রয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে এই প্রোনাউনটা পূর্ববর্তী নাউনের সঙ্গে পরবর্তী কোনো নাউনকে রিলেট করছে। এটা আমার মনে হয় না খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন। আমার মনে হয় যে কোয়াইট ন্যাচারালি পূর্ববর্তী যে ক্লজের সঙ্গে নেক্সট যে ক্লজ তার একটা রিলেশন তৈরি করছে, যদিও এই শব্দটা মাঝখানে কানেক্টিভ হিসাবেই বসছে এবং সেকেন্ড ক্লজের বিগিনার হিসাবে আসে, তাহলেও আমার মনে হয়েছে কোয়াইট ন্যাচারালি এই ব্যাখ্যাটাই বেটার। প্রিসিডিং অ্যাকশনের সঙ্গে সাকসিডিং অ্যাকশনকে রিলেট করছে, এটাই আমার মনে হয়েছে। কারণ সবসময় যে আমরা ওই পূর্ববর্তী নাউনের সঙ্গে পরবর্তী নাউনের রিলেশন খুঁজে পাবো, নাও হতে পারে, নাও হতে পারে। সেটা বিস্তারিত যখন ডিটেইল আমরা গ্রামাটিক্যাল ইস্যুগুলোতে যাবো তখন আলোচনা হবে। যাই হোক, আমরা এখন একটু বুঝে নিই। রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, হুইচ, হুজ, হুম, ওকে, দ্যাট। এইখানে একটু কথা বলে রাখি, এগুলোর অর্থ কিন্তু দুভাবে আসে বাংলাতে, ক দিয়ে আসে, জ দিয়ে আসে। মানে হু কথার অর্থ কে হতে পারে, হু কথার অর্থ যে হতে পারে। তো আমরা এখানে বলে নেব যে এই যে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই অর্থগুলো সব যে অর্থাৎ জ দিয়ে। হু মানে এখানে কে নয়, হু মানে যে, হুইচ মানে যেটি,
দ্যাট মানে যেটি, দ্যাট অবশ্য ব্যক্তি বস্তু দুটোর ক্ষেত্রেই বসে। আই ওয়ান্ট দ্য বুক দ্যাট আই বট ইয়েস্টারডে। তার এখানে দ্যাট হচ্ছে বইকে বোঝালো, আমি ওই বইটা চাই যেটা গতকাল কিনে এনেছিলাম। আমি আবার বলছি, ডু ইউ নো দ্য পার্সন দ্যাট ইজ ওয়েটিং আউটসাইড? তুমি কি ওই লোকটাকে চেনো যে বাইরে অপেক্ষা করছে? তাহলে দ্যাট আমরা ব্যক্তির ক্ষেত্রেও বসাতে পারি, বস্তুর ক্ষেত্রেও বসাতে পারি। তো আমরা হুইজ, দ্যাট, হুজ মানে যার, হুম মানে যাকে, এমনকি আমরা বাকি যে ডব্লিউএইচ শব্দগুলো পাই, অ্যাকচুয়ালি এগুলো ডব্লিউএইচ শব্দ, নিঃসন্দেহে ডব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে। হোয়ার, হোয়েন, হাউ, এই শব্দগুলোকেও আমরা সব ক্ষেত্রে না হলেও একটা কনসিডারেবল কেসেসে আমরা বা একটা বড় সংখ্যক ক্ষেত্রে এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। একদম সোজা করে আমি খুব জটিল কোনো গ্রামাটিক্যাল ডিটেল ইন্টারপ্রিটেশনে না গিয়ে সহজ করে বলে দিচ্ছি, সেই সমস্ত শব্দগুলো যেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলছি, এগুলো কিন্তু কোয়াইট ন্যাচারালি তার অর্থটা নিয়ে বসে বাংলায়, অর্থাৎ যাকে, যেথায়, যখন, যেভাবে, এই ধরনের সেন্স নিয়ে বা এই ধরনের যখন একটা মিনিং ক্যারি করছে, তখন নিশ্চিত থাকবেন যে এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করছি। এবং এক্ষেত্রে প্রিভিয়াস বা প্রিসিডিং একটা নাউন থাকবে, যাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। I saw the boy who was standing under the tree. আমি ছেলেটাকে দেখেছিলাম যে গাছের নিচে অপেক্ষা করছিল। তাহলে হু কাকে বোঝাচ্ছে? ছেলেটাকে। ঠিক তার আগে একদম অব্যবহিত পূর্বে একটা নাউন থাকবে। নাউন বলতে নাউন এলিমেন্ট, নাউন ফ্রেজ, সিঙ্গল নাউনও হতে পারে অথবা নাউন ফ্রেজও হতে পারে। তো এই যে প্রিসিডিং নাউন ফ্রেজটা আমরা পাচ্ছি, তাকে আমরা বলছি পূর্বক বা অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা অ্যান্টিসিডেন্টের ঠিক অব্যবহিত পরে পাবো রিলেটিভ প্রোনাউনকে। এবং যদি কখনো আমরা রিলেটিভ প্রোনাউনকে দূরে নিয়ে যেতে বাধ্য হই, তার একটা কায়দা আছে, সেটা পরে আসবো আমি ক্লজ শেখানোর সময়, এখন শেখাবো না। ওকে, সামহাউ দ্য আদার এইটুকু মাথায় রাখবেন, রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট বা অ্যান্টিসিডেন্ট এবং তার পরবর্তী রিলেটিভ প্রোনাউন, তারা কিন্তু পাশাপাশি একদম গায়ে গায়ে বসে জেনারেলি। ব্যতিক্রম থাকতেই পারে এবং ব্যতিক্রমের জন্য তার রুল আলাদা, ওকে, তার প্রয়োগ আলাদা। তো যাই হোক, আমরা রিলেটিভ প্রোনাউন বুঝে নিলাম। রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, তাহলে আমার পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন করে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে এরকম প্রোনাউনগুলো যেগুলো একটা মিউচুয়াল রিলেশনশিপ তার সঙ্গে রিলেটেড বোঝাবে, একে অন্যের, ওকে, ওয়ান অ্যানাদার, ইচ আদার, এই ধরনের যে কম্বিনেশনগুলো আমরা পাচ্ছি, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল কথা মানেটা হচ্ছে দ্বিপাক্ষিক বা দুজনের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? তো এই রেসিপ্রোকাল প্রোনাউনগুলো আমাদের প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যেগুলো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, জোড়ায় জোড়ায়। ওকে, স্যার কেন? ওয়ান তো আলাদা করে বসে, আদারও আলাদা করে বসে, অ্যানাদার আলাদা করে বসে। হ্যাঁ, ডেফিনেটলি বসে, ডেফিনেটলি। তখন সেখানে রেসিপ্রোকাল ব্যাপারটা থাকবে না, তখন হয়ে যাবে নিচের একটা ক্যাটেগরি আছে, যেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এটা হচ্ছে মজা। আমরা এই শব্দগুলোকে আবার আলাদা করে বসিয়েছি, নিচেই বসিয়েছি। ইনডেফিনিট প্রোনাউন মানে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে মেনশন করছে না, অনির্দিষ্টভাবে কাউকে বলা হচ্ছে। কিভাবে? এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, সামথিং, এভরিবডি, ইচ, এই ধরনের শব্দগুলো। ইদার ব্যাপারটা আমরা অনেকে ভাবি ইদারের সঙ্গে অর বসতেই হবে। হ্যাঁ, ইদারের সঙ্গে অর যখন বসবে তখন তার ব্যাপারটা আলাদা, তখন ওর প্রয়োগ আসবে কিন্তু অন্যভাবে। তো আপাতত যেভাবে বসবে সেটা আসবে কিন্তু ইদার মানে যে কোনো একটি, ইদার অফ দ্য টু পার্সনস, ওকে, শুড ডিসক্লোজ দ্য ফ্যাক্ট। দুজনের মধ্যে কোনো একজন মানুষের উচিত ফ্যাক্টটাকে বা বিষয়টাকে ডিসক্লোজ করা, সবার সামনে তুলে ধরা। তো এখানে এই যে ইদার বললাম, এটা কিন্তু প্রোনাউন। এখানে ইদারের সঙ্গে অর আমি ঢোকাচ্ছি না, ওটার প্রয়োগ পুরো আলাদা, সেটা অন্য সেগমেন্টে আলোচনা হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ইনডেফিনিট প্রোনাউন যেগুলো, সেগুলো নাউনের পরিবর্তেই বসছে। কারণ মানে কোনো না কোনো নাউনকে মেনশন করতে আমরা ব্যবহার করি এগুলো, তার সরাসরি নামটা উল্লেখ না করে আমরা এগুলো ব্যবহার করছি। তো সেক্ষেত্রে ডেফিনেটলি কাউকে বোঝাচ্ছে না, আনসার্টেন কোনো পার্সোনালিটি বা ইনডেফিনিট কোনো পার্সোনালিটিকে বোঝাচ্ছে, তাই আমরা এগুলো ব্যবহার করছি। পার্সোনালিটি অথবা থিংও হতে পারে, ডেফিনেটলি থিং, যেমন সামথিং, ওকে, সামওয়ান, এনিওয়ান, সামবডি, এনিবডি, সামথিং, নাথিং, ওকে, এভরিবডি, ইচ, ইদার, নোবডি, ফিউ, অল। তো অল ব্যাপারটা আমাদের জানি আমরা অ্যাডজেক্টিভ বলছি, অল দ্য পার্সনস, ওকে। এই ক্ষেত্রে কিন্তু অল এখানে প্রোনাউন নয়। আজকে অল কেম
আমি এভাবে বলতে পারি দ্য ভিলেজার্স ওয়ার ওয়েটিং ফর দ্য ফেস্টিভিটি টু কাম, অল ওয়ার ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট ইট। তাহলে দ্বিতীয় বাক্যে যখন অল বোঝালাম বা বসালাম আমি, এই অলটা কিন্তু ভিলেজার্সের পরিবর্তে বসছে, এখানে তো অ্যাডজেক্টিভ হওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা অলকে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি, এবং সেটা ইনডেফিনিট প্রোনাউন। অল, সাম ওয়াটার, এখানে সাম কিন্তু অ্যাডজেক্টিভ, এটা না। ওকে, আমি যদি বলি সামওয়ান বলতে পারি, সেটা আলাদা প্রশ্ন। সাম ইজ ওয়েটিং আউটসাইড, কেউ একজন বাইরে অপেক্ষা করছে। ওকে, অতি বললো যে হি ফিনিশ দ্য জব, আই ওয়ান্ট সাম মো, সে কাজটা শেষ করে বলেছে আমার আরও কিছু নতুন কিছু চাই। তাহলে যে সাম কথাটা আমরা ব্যবহার করছি এখানে কিন্তু এটা আমরা আনছি প্রোনাউন হিসেবে, নাউনের সাবস্টিটিউট হিসাবে। সাম, আদার্স, এই শব্দগুলো। ওকে, তো অ্যানাদার, এই শব্দগুলোকে আমরা যখন উপরে দেখছিলাম জোড়ায় জোড়ায় ব্যবহার করছিলাম তখন রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছিল। যখন এগুলো আলাদা আলাদা করে আমরা ব্যবহার করছি সবগুলো কিন্তু জোড়াই যাবে না, যেমন ইচ আদার, ওয়ান আনাদার, এগুলো ঠিক আছে, সবগুলো জোড়াই যাবে না। ক্লিয়ার? তো আমরা রেসিপ্রোকাল এবং ইনডেফিনিট, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা বোঝা খুব একটা কঠিন কিছু না, কারণ আমি একটুক্ষণ আগেই বলে এসেছি এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দুভাবে প্রয়োগ হয়, দুভাবে ব্যবহৃত হয়। প্রথম আমরা দেখে নিয়েছি রেডি প্রোনাউন, সেটা জ দিয়ে অর্থ আসে এবং সেটা বাক্যের মাঝখানে বসে। এখানে আরেকটা ছোট্ট টিপ বলে দিলাম। আর যখনই আমরা ওগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করছি সেগুলোর মানেটা আসছে ক দিয়ে, কে, কাকে, কোথায়, কিভাবে, কখন, এবং সেগুলো কিন্তু বসবে বাক্যের শুরুতে। ওকে, সো এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডগুলো যখন কোয়েশ্চেন ফ্রেমিং এর জন্য বসবে, কোয়েশ্চেন, when we use these WH words to frame questions and place them just at the beginning of some sentence, we call it interrogative pronoun. And in Bengali, they mean like kokhon, kothay, kibabe, ko diye ashe. And when we use them in the middle of a sentence to join two parts, two clauses, then we call it or call them to be relative pronoun. তাদের অর্থ তখন জ দিয়ে আসে। তো এগুলো শুরুতে আমরা বসাতেই পারি, এবং তার মধ্যে এই যে হু, হুম, ঠিক আছে, হুইচ, হুম, ওকে, এগুলো মূলত আমরা দেখতে পাচ্ছি এগুলো রেডি প্রোনাউন বোঝাচ্ছে। হয় আরও আছে। তো তারপরে আসছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এইখানে একটা কথা ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই সোর্স থেকে আসছে। অনেক জায়গায় ব্যাখ্যা রয়েছে সাবজেক্ট এবং অবজেক্ট একই নয়, কিন্তু সোর্সটা একই। আমি যদি এভাবে বলি আই পানিশড মাইসেলফ, I punished myself, আমি কাকে শাস্তি দিয়েছিলাম? নিজেকে। সো এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট সেম মেটেরিয়াল বা সেম সোর্স, মেটেরিয়াল না বলে বলো সোর্স থেকে এসছে। তো এইটাকে আমরা বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই সোর্স থেকে এসছে, সেম প্রোনাউন সোর্স থেকে। এবং ঠিক আমরা এই শব্দগুলোকেই যখন প্লেসমেন্ট একটু চেঞ্জ করে দেবো তখন কি হয়ে যাবে? এমফ্যাটিক, মিনস তখন এমফাসাইজ করার জন্য বসবে। আই মাইসেলফ কুক মাই ফুড, আমি নিজের খাওয়া নিজেই রান্না করি। তো এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট অবজেক্ট কিন্তু মাই ফুড, আর এটা ছিল ভার্ব কুক। তাহলে মাইসেলফের কাজ কি? এই মাইসেলফের কাজটা হচ্ছে জাস্ট টু এমফাসাইজ দ্য আইডিয়া, কি না আমিই করি, নোবডি আদার দেন মি। তো এই আইডিয়াটাকে এমফাসাইজ বা জোর দিয়ে বোঝানোর জন্য, এমফাসাইজ করার জন্য আমরা এই ধরনের শব্দগুলো বসাই। বা আমি বলতে পারি আই কুক মাই ফুড অল বাই মাইসেলফ, আমি আমার রান্না পুরোটাই নিজে করি। তাহলে এই যে অল বাই মাইসেলফ যে প্রয়োগটা করলাম এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, অথবা তার একটা নাম আছে ইন্টেন্সিভ প্রোনাউন। ইন্টেন্সিটি বোঝায়, জোর বোঝায়, তীব্রতা বোঝায়, এরকম ক্ষেত্রে। তো আমরা এই যে প্রোনাউনের ক্যাটেগরিগুলো আলোচনা করলাম, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ, রেসিপ্রোকাল, ইনডেফিনিট, ইন্টারোগেটিভ, রিফ্লেক্সিভ আর ইন্টেন্সিভ বা এমফ্যাটিক, এই ব্যাপারগুলো কিন্তু আদতে বাক্য গঠনের ক্ষেত্রে কিভাবে আমাদের কাজে লাগবে। আশা করি এই টাইপগুলো সম্পর্কে যে আলোচনা হলো তাতে ধারণাগুলো পরিষ্কার হয়ে গেছে, যে পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় বা তার সংক্রান্ত শব্দগুলো। ডেমনস্ট্রেটিভ বোঝাচ্ছে ডেমনস্ট্রেট করার জন্য দিস দ্যাট দিস দোজ, এগুলো। রিলেটিভ প্রোনাউন
রিলেট করার জন্য বসছে দুটো পার্ট অফ বাক্যের কোনো দুটো পার্টকে, সেক্ষেত্রে আমরা হু এগুলোকে জ অর্থ দিয়ে পেয়েছি, হু হুইচ এই ডব্লিউ অর্থগুলোকে যে যেখানে যেথায় যেভাবে পাচ্ছি। রেসিপ্রোকাল হচ্ছে জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, ঠিক আছে, ইচ আদার ওয়ান আদার এই ধরনেরগুলো। ইনডেফিনিট এমন কিছু প্রোনাউন যেগুলো ডেফিনেটলি কাউকে বোঝায় না এবং তার সংখ্যাটা বেশ ভালো রকমই রয়েছে, আরও কিছু রয়েছে এর মধ্যে, যেমন সাম ওয়ান, এনি ওয়ান, সামথিং, ফিউ, অল, সাম ইত্যাদি ইত্যাদি। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো, যখন সেগুলোকে আমরা বাক্যের শুরুতে বসিয়ে প্রশ্ন তৈরি করছি, তার মধ্যে দু একটা ব্যতিক্রম বাদ দাও, যেমন হাউটাকে বাদ যাবে, হোয়েনটা বাদ যাবে, হুম, হুজ, ঠিক আছে, হুইচ, এগুলো ওয়ার্ড এগুলো আসবে। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট একই সোর্স থেকে আসছে। সেলফ, এইগুলো মাই সেলফ, এখানে আমি জাস্ট দেম সেলফ ঢুকিয়ে দিচ্ছি পুরোটা দেখানোর জন্য। মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, ওকে, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফস, ইট সেলফ, এই ধরনের। আর ইন্টেন্সিটি বা এমফ্যাসিস বোঝাবে এই ধরনের প্রোনাউনগুলো, ওই সেলফ প্রোনাউনগুলোই, কিন্তু তার প্লেসমেন্টটা একটু অন্যরকমভাবে হয়, সাবজেক্টের ঠিক পাশে পাশে, বা এমনভাবে তাকে প্রয়োগ করতে হবে যেখানে বোঝাবে একটা জোর দেওয়া বোঝাবে, ব্যাস। এরপরে আমার যেটুকু আলোচনা বিষয় বাকি রয়েছে সেটা হচ্ছে যা যা আজকে আমরা দেখলাম সেগুলোর প্রয়োগের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে পার্সোনাল প্রোনাউন খুব বেশি করে বা খুব ভালো করে শিখে নেওয়ার দরকার আছে। তার মানে কি বাকিগুলো শিখবো না? অবশ্যই বাকিগুলো শিখবো এবং খুব ভালো করে শিখবো, বুঝে নেবো, প্রয়োগ করব। তবে এই যে লোকগুলো রয়েছেন না, এদের প্রয়োগটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার আছে। এরা সাবজেক্ট ফর্মে বসতে পারে, অবজেক্ট ফর্মে বসতে পারে, পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, আবার শুধু পজেসিভ প্রোনাউন হিসেবে বসতে পারে। পজেসিভ প্রোনাউন হিসেবে আসতে পারে। ব্যাপারটা কি বা চেহারাগুলো কেমন? তো সাবজেক্ট হিসেবে যেগুলো পাচ্ছি আমরা, আই পাচ্ছি, উই, ইউ সিঙ্গুলার প্লুরাল, হি, শি, দে, ইট। অবজেক্ট ফর্মে কি পাচ্ছি? আই থেকে মি পাচ্ছি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, ইট থেকে ইট। এই তো বোধ বিষয়। এরপরে ব্যাপারটা হচ্ছে, এরপরে যে ফর্মটা পাই তাকে আমরা বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ। সেগুলো কি কি আসছে? মাই, আওয়ার, ইয়োর, হিজ, এখানে হার হারই থেকে যায়, দেয়ার, ইটস। ইটস এর প্রয়োগটা নিয়ে যদিও একটু মতবিরোধ আছে, তাও আমি লিখলাম। এরা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। কার? পরে কোনো নাউন বা প্রোনাউন, পরে কোনো নাউন আসবে, নট প্রোনাউন, সরি। মাই পেন, আওয়ার হাউস, ইয়োর বুক, হিজ ব্যাট, হার বাইসাইকেল, দেয়ার স্কুল, ঠিক আছে, ইটস লেগ, কোনো হয়তো দেখলাম হয়তো টেবিলের পায়ের কথা বলছি। তো এইটাকে একটু ব্যতিক্রমী আমি রাখছি। এই প্রয়োগটাকে আমরা বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, এবং তারপর একটা নাউনকে নিয়ে বসবে, ডেফিনেটলি একটা নাউনকে নিয়ে বসবে, একা একা ব্যবহৃত হতে পারবে না। আর পজেসিভ যেটা প্রোনাউন, সে ফর্মটা হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজেস হয় না, হিজ হয়, হার্স, দেয়ার্স, আমি এখানে ইটকে আনছি না। তো এই যে রূপগুলো, এই রূপগুলো একে বলছি আমরা পজেসিভ প্রোনাউন, এবং এর প্রয়োগটা কিন্তু স্পেশালি একটা আলাদা ক্লাস হওয়া উচিত। আমি ছোট্ট করে বলে দিই, এরা তৈরি হয় কিন্তু যেভাবে, আমি যদি বলি ইট ইজ মাই পেন বা ইট ইজ মাই মার্কার পেন, দ্যাট ইজ ইয়োর্স, ওটা তোমার। আমি ইয়োর্স বললাম কেন না, ইয়োর পেন না ব্যবহার করে তার পরিবর্তে আমি ইয়োর্স বোঝালাম। বলতেই পারতাম ইট ইজ মাই মার্কার পেন, দ্যাট ইজ ইয়োর মার্কার পেন। তাহলে এখানে এই মাই শব্দটা পজেসিভ অ্যাডজেক্টিভ ছিল। দ্বিতীয় ক্ষেত্রে দ্যাট ইজ ইয়োর মার্কার পেন, ইয়োরটাও পজেসিভ অ্যাডজেক্টিভই হতো। কিন্তু আমি দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি ইট ইজ মাই মার্কার পেন, প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে দ্যাট ইজ ইয়োর্স, ইয়োর্স, কিন্তু তখন ইয়োর পেনকে আমি একটু জাস্ট কি বলবো, কনসাইজ করে নিচ্ছি বা তাকে স্কুইজ করে নিচ্ছি, যে এমন একটা ফর্ম দাঁড় করাচ্ছি যেখানে কিন্তু ওটা একটা সিঙ্গল এলিমেন্ট হিসেবে কাজ করছে।
অ্যাকচুয়ালি ওটাকে ভাঙলে মাইনকে ভাঙলে পাবো মাই প্লাস কোনো একটা নাউন। তো সেটাকে আমি আলাদা করে না উল্লেখ করে একসঙ্গে যখন কম্বাইন্ড ফর্মে একটা রূপ দেওয়ার চেষ্টা করছি তখন আমরা পাচ্ছি পজেসিভ প্রোনাউনগুলো। প্রোনাউন সংক্রান্ত যে আলোচনা আমরা করলাম সেখানে আমরা চেষ্টা করলাম প্রোনাউনের যে বিভিন্ন টাইপস রয়েছে সেগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করার এবং সিনট্যাকটিক্যালি অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে বাক্য গঠনের ক্ষেত্রে আমরা পার্সোনাল প্রোনাউনগুলোকে কীভাবে ব্যবহার করতে পারি তার একটা মোটামুটি রূপরেখা এখানে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। একই সঙ্গে পাশাপাশি যে অন্যান্য প্রোনাউনগুলো আমরা শিখলাম আজকে তার প্রয়োগ আমরা এরপরে বিভিন্ন ক্ষেত্রে কথা বলার যখন প্রসেসটা চলবে বা আমরা যখন কোনো জিনিস লিখব সেক্ষেত্রে তার প্র্যাকটিক্যাল ইউসেজ কীভাবে আমরা করব সেগুলো স্টেপ বাই স্টেপ এবং গ্র্যাজুয়ালি এটা শিখতে থাকবো। তবে আজকের এই ক্লাসটা কিন্তু প্রোনাউন সম্পর্কে আমার মনে হয় যথেষ্ট কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া আপনাদের মধ্যে তৈরি করে দেবে এবং এটার উপর দাঁড়িয়ে অর্থাৎ এটাকে বেসলাইন করে আমরা বাক্যের যে চারটে মেইন পার্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট আদার্স তার মধ্যে দুটো পার্ট সাবজেক্ট এবং অবজেক্ট মেনলি, তার সঙ্গে কিছুটা আদার্স পার্ট নাউনের সঙ্গে মিশিয়ে নাউন এবং প্রোনাউনকে একসঙ্গে কিভাবে আমরা সুন্দর করে ব্যবহার করে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটাকে হ্যান্ডেল করব সেটা ধীরে ধীরে আমাদের অভ্যাস এবং ডেফিনেটলি আরও বিভিন্ন জিনিস তার সঙ্গে শিখতে গিয়ে ওটা আরও বেশি সমৃদ্ধ হবে। অভ্যাস এবং কন্টিনিউয়াস লার্নিং প্রসেস এই দুটো মিলে আমাদের জার্নিটা অনেক বেশি ইজি এবং ফ্লুয়েন্ট হবে। তো এই আশা রেখে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ক্লাসে। ওকে, সো স্টে ওয়েল, স্টে কানেক্টেড অ্যান্ড অফ কোর্স থ্যাংক ইউ অল।